সুপ্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষা 2025-এর আর মাত্র 28 দিন বাকি। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের বাছাই করা কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র বা লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নপত্রের মধ্যে অনেকগুলি আসার সম্ভাবনা রয়েছে। আজকের ক্লাসটিতে শুধুমাত্র বড় প্রশ্ন, যার পূর্ণমান 5, 3 বা 2, এই প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করা হলো। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে শুরু করা যাক প্রাকৃতিক ভূগোল দিয়ে। তবে এখানে আমি অনেকগুলো প্রশ্নকে ইনক্লুড করেছি, কারণ ভূগোলের সিলেবাসটা এমনিতেই অনেকটা বড়, আর তার মধ্যে যদি আমাদের এই সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে আমাদের অনেক সোজা হবে পরীক্ষায় লিখে আসার জন্য, ছেড়ে আসতে হবে না কোনো কিছুই। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মান 5-এর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবারের পরীক্ষার জন্য, যার কারণে আমি 2টি স্টার দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। তাছাড়া রয়েছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো ও বর্ণনা দাও। নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুর চাপ বলয়গুলির সম্পর্ক ও চিত্রসহ আলোচনা করো। যদিও এই প্রশ্নটি খুব বড় এবং আসার সম্ভাবনা একটু কমই আছে। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে মৌসুমী জলবায়ু বলতে সাধারণত আমাদের যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল রয়েছে সেটি আঞ্চলিক ভূগোল থেকেও আমাদের অনেকটা কভার করে ফেলবে, তাই এই প্রশ্নটার আসার চান্সটা অনেকটাই বেশি। সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলের প্রথমেই যে 3টি প্রশ্ন আমি দিয়েছি সেটি 3 নম্বরের জন্য, একটি অবশ্যই থাকবে, এটি আশা করা যায়। প্রথম প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লিখো। দ্বিতীয়, পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব। 3 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী। এছাড়া মান 2-এর জন্য ইউট্রোফিকেশন কী, ওশিয়ান ডাম্পিং কী, ভার্মি কম্পোস্টিং পদ্ধতিটা কী, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু হয়েছিল এবং এটি কী, তেজস্ক্রিয় বর্জ্য ও সংক্রামক বর্জ্য বলতে কী বোঝায়, এই সমস্ত জিনিসগুলো। এর পরবর্তী, আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের প্রথম প্রশ্নটি হলো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লিখো। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই এবছরের জন্য। দ্বিতীয় প্রশ্ন, ভারতের চা চাষের সমস্যাগুলি কী কী। পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণ কী। এখানে সাধারণত আমাদের একটু একটা জিনিস ইনক্লুড করে দিতে হবে, সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা বলয়টাকে সাধারণত গম বলয় বলা হয়ে থাকে। পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে সবুজ বিপ্লবের যে ফলাফল সেটি সম্পর্কে একটু আলোচনা করা দরকার। কফি চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এছাড়া সবুজ বিপ্লবের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো। সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লিখো। এখানে সবুজ বিপ্লবের সুফল কুফল আর পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণ, এই দুটি প্রশ্ন একই রকমের হবে, তো এই দুটি প্রশ্নকে একও করে নেওয়া যায়। এছাড়াও রয়েছে ভারতের বিভিন্ন মৃত্তিকা অঞ্চল চিত্রসহ বর্ণনা করো। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতি লাভের কারণগুলি ব্যাখ্যা করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রী ভবনের কারণগুলি লিখো। আঞ্চলিক ভূগোল থেকে 3 নম্বরের জন্য যেগুলি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তার মধ্যে রয়েছে মালনাদ ও ময়দান কী, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর কয়েকটি উদ্দেশ্য লিখো। লাল মাটি ও ল্যাটেরাইট মাটির মধ্যে পার্থক্য, অরণ্য সংরক্ষণের উপায়গুলি, ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। ভারতে অসম জনবন্টনের কারণগুলি কী কী, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লিখো। পরিবহনে রেলপথের গুরুত্ব আলোচনা করো। এছাড়া রয়েছে মান 2-এর ডেকান ট্রাপ, মরুস্থলী, দুন,
কয়াল, কারেওয়া, তরাই, এই সমস্ত যে ভূপ্রাকৃতিক যে কিছু আমরা ভূমিরূপ দেখতে পাই, সেই ভূমিরূপগুলোর সংজ্ঞা এবং সেটা কোথায় দেখা যায় সেটি সম্পর্কে ছোট ছোট 2 নম্বরের আমাদের ধারণা থাকা অবশ্যই দরকার। এরপর রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা হবে বৃষ্টির জল সংরক্ষণের উপায়, তার মধ্যেই রেইন ওয়াটার হারভেস্টিং পড়ে, তো এটা সম্পর্কে একটু জেনে রাখা ভালো। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? ভারতে খরা ও বন্যা সৃষ্টির কারণগুলি লিখো। ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? অর্থকারী ফসল বলতে কী বোঝো? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? মানুষ জমি অনুপাত বলতে কী বোঝায়? এই সমস্ত প্রশ্নগুলি। ওর ভূগোলের একদম শেষ এবং সবশেষ টপিক সেটা হলো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে সাধারণত বড় বলতে 3-এর একটি আসে, অথবা দিয়ে দেওয়া থাকে, যে কোনো একটি লিখতে হয়, এবং 2 নম্বরের কিছু প্রশ্ন থেকে থাকে, একটি করে যে কোনো একটি লিখতে হয়। তো এখানে যে 4টি উল্লেখ করা আছে, এই 4টির মধ্যে একটি বা 2টি এর মধ্যে থাকতে পারে, তার মধ্যে একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা কী? 2 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে 2টি করে সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 3 নম্বর, সূর্য সমালয় ও ভূসমালয় উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বর, জিপিএস এর গুরুত্ব লিখো। 2 নম্বর মানের জন্য সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? ছদ্ম রং বলতে কী বোঝায়? নাদির বিন্দু কী? এবং 4 নম্বর, রিমোট সেন্সিং কাকে বলে? আশা করা যায় এই যে প্রশ্নগুলি আমি দিলাম, এর মধ্যে অনেকগুলি কমপ্লিট প্রশ্ন এর মধ্যে থেকে আসবে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন, 5-এর প্রশ্নগুলি অনেকটাই একই ধরনের। যেমন প্রথমেই যদি চলে যাই, আমরা হিমবাহ পড়লে হিমবাহটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া রয়েছে উষ্ণতার তারতম্যের জন্য। মৌসুমি জলবায়ু 2টি জায়গা থেকেই বা 2টি ক্ষেত্র থেকে ইম্পর্ট্যান্ট আছে, একটি প্রাকৃতিক ভূগোল এবং একটি আঞ্চলিক ভূগোল থেকে। এরপরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো, এটি 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নের মধ্যে নেক্সট যেটা আছে সেটা হলো আঞ্চলিক ভূগোল থেকে। সেখানে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। পাঞ্জাব হরিয়ানা বলয় ও সবুজ বিপ্লবটা একই রকম। চা চাষের সমস্যা ও কফি অনুকূল পরিবেশের সম্পর্কে আলোচনা করো। এই 4টি খুবই ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলি তোমাদেরকে সাজেশন দেওয়া হলো সেগুলো খুব ভালো করে পড়ো, এবং তোমাদের প্রত্যেকে জানাই অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। ভালো করে পরীক্ষা দিও সবাই।